নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের সাথে যিনি আছেন উনি হচ্ছেন অধ্যাপক সায়ন দে। অধ্যাপক সায়ন দেকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় হলো আফ্রো ভারতীয় ক্রিওল সংস্কৃতি, সিদ্ধি সম্প্রদায়ের সঙ্গীত চর্চা। তো নতুন একটা বিষয় আমি স্যারকে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। এবং প্রথমেই মানে আমি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই তোমায় প্রকাশ, যে তুমি আমাকে এই একটি দুর্ধর্ষ আলোচনা কেন্দ্রে তুমি আমাকে ইনভাইট করেছো এবং এই আলোচনা কেন্দ্রের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমি অনেকদিন ধরেই ফলো করছি তোমাদের ফেসবুক পেজে, এবং আমার খুব ভালো লাগে। মানে সবচেয়ে শুনে উঠতে পারি তা নয়, তবে যেই কটা ফলো করেছি এবং অন্যান্য আলোচনার ক্ষেত্রে আমি টপিকগুলো দেখেছি, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সাধারণত সেইগুলো নিয়ে আমি দেখেছি, এবং আমার ভীষণ ভালো লাগে যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয় নিয়ে উৎসাহ তৈরি হচ্ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দৈনন্দিনভাবে। আজকে আমি যেই বিষয়টা নিয়ে মূলত ভাবে কথা বলতে চাই, এবং এটা আমার একটি খুব ভালোবাসার বিষয়। মানে অনেকেই হয়তো যেই টপিকটা লেখা আছে আফ্রো ভারতীয় ক্রিওল সংস্কৃতি, সিদ্ধি সম্প্রদায়ের সঙ্গীত চর্চা, এখানে বিষয়ে অনেকগুলো শব্দ আছে যেগুলোর সাথে হয়তো মানুষজন পরিচিত হয়তো থাকবে না, বা অনেকে হয়তো থাকতেও পারে। তাও আমি সবার জন্য, কারণ অনেকেই তো শুনছে, হয়তো এই আমি যেগুলো বলতে চাইবো সেগুলো অনেক মানুষজনই শুনবেন। তো সবার জন্য, সবাইকে নিয়ে চলার জন্য আমি কিছু কিছু শব্দকে নিয়ে একটু বিশেষভাবে বিশ্লেষণ করব। মানে সঙ্গীত চর্চা, সিদ্ধি সম্প্রদায়ের সঙ্গীত চর্চা কি, বা আফ্রো ভারতীয় ক্রিওল সংস্কৃতি সাথে সিদ্ধি সম্প্রদায়ের যোগসূত্র কি, এই ধরনের বিষয় আশয় নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটু আফ্রো ভারতীয় ক্রিওল মানে কি বোঝাতে চাইছি, বা সিদ্ধি সম্প্রদায় কারা, তারা কোথায় অবস্থিত, এবং তাদের সঙ্গীত চর্চা নিয়ে হঠাৎ এত আলোচনার প্রয়োজন হলো কেন, তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি সবার সাথে একটু শেয়ার করতে চাই। আচ্ছা, প্রথমে বলে রাখি, যারা এখানে ভাষাতত্ত্ব নামক বিষয়টির সাথে ভীষণভাবে পরিচিত, তারা বোধহয় ক্রিওল শব্দটি, মানে স্পেসিফিক্যালি ভাষাতত্ত্বের কনটেক্সটে হয়তো শুনে থাকবে। মানে ক্রিওল ভাষা বা ক্রিওল ল্যাঙ্গুয়েজ, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই। এই ধরে নেওয়া যাক হাইতি বলে একটি দেশ আছে, এবং হাইতি একসময় ফরাসিরা হাইতিকে কলোনাইজ করে, এবং যার ফলে যা হয়েছে যে হাইতিতে ফরাসি ভাষার খুব প্রচলন। মানে সরকারি কাজকর্মে ফরাসি ভাষাটাই সাধারণতভাবে ব্যবহার করা হয়ে থাকে। এবার ওদের ওখানে ফরাসি ভাষাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলেও ওখানে ফরাসি ক্রিওল, বা যেটাকে ইংরেজিতে ফ্রেঞ্চ ক্রিওল বলা হয়, সেই ভাষার একটা ভীষণ চর্চা আছে। এবার এই ক্রিওল ভাষাটা কি, এবার সাধারণত ক্রিওল ভাষার মানে ডেভেলপমেন্ট যদি আমরা দেখতে চাই, বিশ্বের যে কোনো দেশে যেখানে ক্রিওল ভাষা ভীষণভাবে প্রচলিত, কিছু দেশ আছে যাদের সরকারি ভাষাই হচ্ছে এক ধরনের ক্রিওল ভাষা, সে দেশগুলো এক সময় বিভিন্ন ইউরোপীয় দেশের আন্ডারে কলোনাইজ ছিল সেই দেশগুলো। এবার যার ফলে কি হচ্ছে, ইউরোপীয়রা আসার পূর্বে তাদের দেশের মানুষজন, তাদের যে সাধারণ ওখানে মানুষজন, জনজাতিদের মধ্যে যে ভাষার প্রচলন ছিল, যে ভাষায় কথা বলার প্রচলন ছিল, তারা নিশ্চয়ই বিভিন্ন রকম ভাষায় তারা কথা বলতো। এবার আমরা যদি একটু ইউরোপিয়ান কলোনাইজেশনের ইতিহাসের বিষয়ে আমরা আশা করি ছোটখাটো ভাবে আমরা সবাই জানি, অন্তত আমরা স্কুলে তো এই বিষয়ে আমাদের একটু পড়ানো হয়ে থাকে।
তো আমরা একটা বিষয় জানি যে ওরা যখন কলোনাইজ করতে আসে বিশ্বের বিভিন্ন জায়গায়, এবং ভারতবর্ষের ক্ষেত্রেও এই ইতিহাস প্রচলিত, সেখানে আমরা দেখতে পাই যে তারা বলে যে যে এই যারা কলোনাইজ, তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের সাহিত্য, তাদের সংস্কৃতি কোনো মানে বিশ্বব্যাপী কোনো মূল্যবোধ নেই। তো সেই সব ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য চর্চা সব বন্ধ করে দিয়ে আমাদের যেই ভাষা, আমাদের যেই ভাবনা চিন্তা, সেগুলো সম্পূর্ণভাবে ইম্পোজ করা উচিত। এবার সেইভাবে যারা তারা বিভিন্ন বিষয় ক্ষেত্রে করে, সেটা ধর্মের ক্ষেত্রে আমরা বলতে পারি, সেটা আমরা বর্ণের ক্ষেত্রে বলতে পারি, রেসিজম মানে বর্ণ বৈষম্য যাদের মাধ্যমে ভীষণভাবে শুরু হয়। এই নয় যে মানে ইউরোপীয়রা আসার পূর্বে বর্ণ বৈষম্য ছিল না, বিভিন্ন সমাজে বর্ণ বৈষম্য যথেষ্টভাবে প্রচলিত ছিল, কিন্তু তার একটা যে বিশ্বব্যাপী একটা পরিচয়, যে বর্ণ বৈষম্যের মাধ্যমে আমরা গোটা বিশ্বকে ক্লাসিফাই করব, সেই পদ্ধতিটা মূলত আমরা কলোনাইজার্সদের মাধ্যমে আমরা দেখতে পাই। এবার যার ফলে ভাষাও একটি বিষয় ছিল, মানে ভাষা ভিত্তিক বৈষম্য ভীষণভাবে প্রচলিত ছিল ইউরোপীয়দের মধ্যে। তারা এসে বললো যে এই ভাষা তো আমাদের মাথায় ঢুকছে না, এবং মানে তোমরা যদি ইতিহাসটা পড়ে দেখো, তোমরা দেখবে যে ওদের এই একটা টেন্ডেন্সি ছিল যে যেটাই তারা বুঝতো না বা যেটাই তাদের বোধগম্য হতো না, যে আচ্ছা এর এই ভাষাটা তো আমরা বুঝছি না, এই রীতিগুলো তো আমরা বুঝতে পারছি না, বা এই এই সাংস্কৃতিক প্র্যাকটিসেস গুলো তো আমরা বুঝতে পারছি না, যখনই তাদের কোনো বিষয়বস্তু তাদের মানে মাথায় ঢুকতো না, তাদের সঙ্গে সঙ্গে বলে দিত তার মানে এটার কোনো ভ্যালিউ নেই, মানে এইগুলো ফালতু কাজকর্ম, এদের এই জিনিসগুলোকে ভ্যালিউ করা যায় না। আমাদের ইউরোপীয় সভ্যতাই হচ্ছে মানে বিশ্বের সবচেয়ে মহান সভ্যতা, এবং এর ঊর্ধ্বে আর কিছু থাকতে পারে না। তো সেই ক্ষেত্রে ভাষার ক্ষেত্রে এই সেম অ্যাটিটিউড কিন্তু ইউরোপীয়রা দেখেছিল। এবার বহু দেশে দেখবে, যেমন আমি আফ্রিকার এই ধরনের ব্ল্যাক ডমিনেন্ট কান্ট্রিগুলোর আমি উদাহরণ নিচ্ছি এবং নেব, কেননা আমি তাদের মানে সাংস্কৃতিক রীতিনীতি নিয়ে আমার মূলত কাজকর্ম, আমার গবেষণার কাজকর্ম। তো যার ফলে স্পেসিফিক এক্সাম্পল গুলো আমি নেব। তার মানে এই নয় যে শুধু এদের মধ্যে এই বিষয়বস্তুগুলো প্রচলিত, অন্যান্য দেশের ক্ষেত্রেও যারা পূর্বে এক সময় কোনো না কোনো ইউরোপীয় দেশের কলোনি ছিল, সেটা আফ্রিকাতে হোক, এশিয়াতে হোক, ল্যাটিন আমেরিকাতে হোক, বা অস্ট্রেলিয়া, বা যে কোনো উদাহরণ তোমরা আরামসে নিতে পারো। তো সেখানে দেখা যায় যে এই বিভিন্ন বিষয়বস্তু যেগুলো আমি মানে আস্তে আস্তে বলবো সবার সাথে, তো সেইগুলো খুব পরিষ্কারভাবে দেখা যায়। আচ্ছা, যখন আমরা দেখতে পাই এবার অনেক দেশে যেখানে হয়েছে মানে কলোনাইজেশন এত ভয়ঙ্কর রূপে তাদের উপরে ইম্পোজ করা হয়েছিল যে তাদের যে নিজেদের একটি ভাষা ছিল সেটাই তারা ভুলে গেছে। এবং অনেক দেশই আছে, হ্যাঁ, মানে অ্যাঙ্গোলা, আফ্রিকার একটি দেশ আছে অ্যাঙ্গোলা, তোমরা হয়তো নাম শুনে থাকবে। অ্যাঙ্গোলা দেশের যেমন মাতৃভাষাই ফরাসি ভাষা, মানে সেখানকার মানুষজন ফরাসি, সরি, পর্তুগিজ ভাষা, কারণ অ্যাঙ্গোলা এক সময় পর্তুগিজ কলোনি ছিল। তো সেখানকার মাতৃভাষা প্র্যাকটিক্যালি পর্তুগিজ। সেখানকার মানুষজন তুমি এখনো যদি তোমরা গিয়ে দেখো, তারা কিন্তু আফ্রিকার কোনো ট্রেডিশনাল ভাষা তারা কিন্তু ব্যবহার করে না, ঠিক আছে? বা সেনেগাল, সেনেগাল একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল, একসময় ফরাসি কলোনি ছিল। তো সেনেগালে গেলে ফরাসি ভাষার ভীষণ প্রচলন, যেন এমন মানে সেনেগালে গিয়ে এরকম একটা তোমাদের ফিলিং আসতে পারে যে আচ্ছা এটা কি মানে একটা আফ্রিকার দেশে এলাম, না একটা আমরা কি ফ্রান্সে পৌঁছে গেলাম, নাকি আফ্রিকার কোনো দেশে এলাম, তোমরা বুঝতে পারবে না। আবার কিছু দেশে যেমন রেজিস্ট্যান্স ভীষণ ভাবে হয়েছিল, তারা তারা বলেছিল যে যাই হয়ে যাক, আমরা ইউরোপীয়দের ভাষা আমরা গ্রহণ করব না, যাই হয়ে যাক। তো সেখানে তারা নিজেদের ভাষাকেই মেনটেন করেছে। আবার কিছু দেশে যেটা হয়েছে, ইউরোপীয় ভাষার সাথে লোকাল ভাষার সংমিশ্রণ হয়ে গেছে, এবং সে লোকাল হয়তো অনেক ভাষা, মানে একটা ভাষা তো থাকে না, অনেক ভাষা। আজকে যদি আমি ভারতবর্ষের ভাষা কি বলি, সেটা একটা অবাঞ্ছিত প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবার ভারতবর্ষের এতগুলো ভাষা, সেটা তার মধ্যে কিছু অফিসিয়ালি রেকগনাইজড, অফিসিয়াল রেকগনিশনের বাইরেও অনেক আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে,
যেটা বিভিন্ন সম্প্রদায় উপসম্প্রদায় তারা দৈনন্দিনভাবে ব্যবহার করে থাকে। তার সাহিত্য আছে, তার সংস্কৃতি আছে, তার ইতিহাস আছে, তার বিজ্ঞান আছে, অনেক কিছু আছে, অনেক ডাইভার্সিটি আছে। তো যার ফলে সে বিভিন্ন ভাষা মিশিয়ে, আমি মানে যেহেতু হাইতির বলে দেশটির উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, সেই দেশের উদাহরণে আমি ফিরে যাচ্ছি। তো বিভিন্ন ভাষার সংমিশ্রণ হয়েছে ফরাসি ভাষার সাথে, এবং তারা মনে করে যে ফ্রেঞ্চ ক্রিওল, এখান থেকেই ফ্রেঞ্চ ক্রিওল, মানে ক্রিওল বেসিক্যালি হচ্ছে একটা জগা খিচুড়ি, খুব সহজভাবে বলতে গেলে। বিভিন্ন মানে কোনো ইউরোপীয় ভাষার সাথে বিভিন্ন ভাষার যখন সংমিশ্রণ হয়েছে, অবশ্যই ইউরোপীয়দের ইনফ্লুয়েন্সের জন্য, সেটা একটা ক্রিওল ফর্ম নিয়েছে। এবার যখন তোমরা দেখবে যদি কোনো ক্রিওল ল্যাঙ্গুয়েজের সাথে তোমরা পরিচিত হতে চাও বা ইভেনচুয়ালি তোমরা যদি শিখতে চাও, শেখার পরে তোমরা হয়তো দেখবে যে ধরো ফ্রেঞ্চ ক্রিওল, মানে আমি ভাষাটা জানি না, আমি জাস্ট উদাহরণস্বরূপ তুলে ধরছি যে ফ্রেঞ্চ ক্রিওল, এবার সেখানে অবশ্যই ফরাসি ভাষার যে বিভিন্ন শব্দ বা ফরাসি ভাষার যে ব্যাকরণের যে তত্ত্ব বা ব্যাকরণ যে গ্রামার স্ট্রাকচার, সেগুলো তোমরা খুব সহজভাবে ওখানে তো দেখতে পাবে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে অনেক শব্দ, অনেক বাক্যাংশ শুনে মনে হবে আচ্ছা এটা ফ্রেঞ্চ, কিন্তু ঠিক ফ্রেঞ্চ নয়। হ্যাঁ, এটা ফরাসি ভাষার মতো শুনতে তো লাগছে, কিন্তু মনে হচ্ছে এটা ফরাসি ভাষা। সেই জায়গায় ক্রিওল আসে। সেখানে কি হয়েছে, একটি ফরাসি শব্দ, হ্যাঁ, বা এটি ফরাসি বাক্যাংশ, সেটা সাথে লোকাল ভাষার সংমিশ্রণ হয়ে একটা নতুন ভাষার জন্ম দিয়েছে, যেটার হতে পারে তার একটা রিটেন স্ক্রিপ্ট আছে, যেমন ফ্রেঞ্চ ক্রিওলের রিটেন স্ক্রিপ্ট আছে। এবং আমি ফ্রেঞ্চ ক্রিওলের উপরে এতটা জোর দিচ্ছি কারণ আমার একজন ভীষণ চেনা পরিচিত এবং ভীষণ সম্মানীয় একজন অধ্যাপক, ওনার নাম হচ্ছে আমি মিশেল ডি গ্রাফ। মিশেল ডি গ্রাফ, ইনি মানে হাইতিতেই জন্ম, উনি এই মুহূর্তে গবেষণা এবং পড়ানোর সূত্রে উনি এমআইটি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। উনি এই ফ্রেঞ্চ ক্রিওল নিয়ে মানে দুর্ধর্ষ সব কাজ করেছেন। মানে তোমরা যদি ক্রিওল নিয়ে, আর এবং অবশ্যই মানে নোম চমস্কির নাম, নোম চমস্কির মতো একজন মহর্ষির নাম তো বলতেই হয়। মানে নোম চমস্কিকে আমরা বিশেষ করে যারা ইংরেজি সাহিত্য এবং ইংরেজি ভাষাতত্ত্ব নিয়ে কিছুটা হলেও আমরা চর্চা করেছি, নোম নোম চমস্কির নাম তো নিতেই হবে। মানে আমরা ওনাকে ভাষা তাত্ত্বিক হিসেবেই আমরা, আমাদের সাথে ওনার প্রথম পরিচিতি হয়ে থাকে সাধারণত ভাবে আমাদের কলেজ, আমাদের সিলেবাসের মাধ্যমে। পরবর্তীকালে উনি একজন দুর্ধর্ষ সমাজবিজ্ঞানী, সেটা তো আমরা অনেকেই জানি যারা সমাজবিজ্ঞান নিয়ে টুকটাক চর্চা করে থাকি। এবং নোম চমস্কি উনি মানে ভারতবর্ষে বহুবার অনলাইন, অফলাইন এসছেন কিনা আমার ঠিক জানা নেই, অনলাইন তিনি বহুবার এসেছেন। এখন উনি ভীষণভাবে অসুস্থ, যার ফলে উনি কোনো রকমের লেকচার দিতে পারছেন না, বাট অনলাইন অনেক অনেক প্ল্যাটফর্মে আমি ওনাকে শুনেছি, ভারতবর্ষের অনেক প্ল্যাটফর্মে ওনাকে শুনেছি। তো নোম চমস্কি, মিশেল দি গ্রাফ, ইনফ্যাক্ট মিশেল দি গ্রাফ নোম চমস্কির সমসাময়িক নয়, নোম চমস্কির থেকে অনেক জুনিয়র উনি, কিন্তু একসাথে ওনারা কাজ করেছেন এমআইটিতে, কারণ নোম চমস্কি তো এমআইটিতেই কাজ করতেন। তো মিশেল দি গ্রাফের যেহেতু ব্যক্তিগত পরিচিতির মাধ্যমে আমি ওনার কাজকর্ম খুব ফলো করি, উনি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, এবং উনি কিন্তু হাইতিয়ান ক্রিওল নিয়ে দুর্ধর্ষ কাজ করেছেন, এবং এটা হচ্ছে ক্রিওলের একটা স্ট্রাকচার। ঠিক আছে, এবার আমরা আজকে আমি আজকে যে ক্রিওল বিষয়ক কথাবার্তা আলোচনা করতে চলেছি, সেটা ঠিক ভাষা ভিত্তিক নয়, মানে আমি ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ দিয়ে দেখছি না। ক্রিওলের এই শব্দটি ইভলিউশন ঘটেছে ভাষাতত্ত্বের মধ্যে, কিন্তু পরবর্তীকালে বহু অসাধারণ গবেষক, একজনের কাজ আমাকে যেটা বারবার ভীষণভাবে মোটিভেট করে, যার কাজ আমি খুব পড়ি, তার থেকে অনেক কিছু শিখেছি, এবং এটা বলতে বাধা নেই যে প্রাইমারিলি তার কাজই আমাকে এই ক্রিওল সংস্কৃতি বা ট্রান্স ওশানিক ক্রিওল, মানে কি করে মানে ভারতীয় মহাসাগরের
আশেপাশে যে বিভিন্ন কমিউনিটি গুলো আছে তাদের মধ্যে ক্রিওল ভাষা, ক্রিওল রীতি, ক্রিওল সংস্কৃতির কি ধরনের প্রচলন কিভাবে ঘটেছে, এই ধরনের কাজকর্মে যে আমি ইন্টারেস্ট গ্রো করেছি, সেটি মূলত ডক্টর অনন্যা জাহানারা কবির, উনি মানে কলকাতায় ওনার বড় হওয়া, কলকাতার বাসিন্দা উনি, কিন্তু এই মুহূর্তে কর্মসূত্রে উনি কিংস কলেজ লন্ডনের সাথে যুক্ত। এবং অনেকে আছেন, শুধু উনি নয়, অনেকেই আছেন। ওনার নামটা আমি স্পেসিফিক্যালি নিলাম কারণ ওনার কাজ আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তো উনি এবং আরো অনেক দুর্ধর্ষ সব গবেষক যারা ক্রিওল কালচার বা ক্রিওল সোসাইটি, ক্রিওল ফুড বা এবং বিভিন্ন মানে সাংস্কৃতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন, ক্রিওল সাংস্কৃতিক বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন, তারা কিন্তু ক্রিওলটাকেই ভাষা তত্ত্বের যে একটা লিমিটেশন ছিল একটা সময় অবধি, সেখান থেকে ক্রিওলকে বার করে এনে ওনারা কি করার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করেছেন যে ক্রিওল যেমন বিভিন্ন ভাষার সাথে, ইউরোপীয় ভাষার সাথে লোকাল ভাষার সংমিশ্রণ ঘটেছে, তেমনি তো শুধু ভাষার সংমিশ্রণ ঘটেনি, আমাদের খাদ্যাভ্যাসেরও সংমিশ্রণ ঘটেছে। এই যেমন আমরা ছানার মিষ্টি নিয়ে তো খুব লাফালাফি করি, আমরা ছানার মিষ্টি বলি, বাঙালি মিষ্টি মানেই ছানার মিষ্টি, মানে বাঙালির পরিচয়, বাঙালি মিষ্টি খাবার পরিচয় এবং মিষ্টির প্রতি ভালোবাসা এবং ছানার মিষ্টির প্রতি ভালোবাসা অলমোস্ট একটা মানে সিনোনিমের মতো কাজ করে। কিন্তু আমরা যদি ইতিহাসটা দেখি যে ছানা ইন্ট্রোডিউসড হলো কি করে, এটা কিন্তু বাঙালিরা বা ওয়াইডলি ভারতীয়রা ইন্ট্রোডিউস করেনি। এটা হয়তো আমরা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে যারা আছি সেই সূত্রে হয়তো আমরা জানি যে এটা কিন্তু মূলত ড্যানিশরা ইন্ট্রোডিউস করেছিল। এই যে চিজ, মানে ছানা তো এক ধরনের চিজ, আমরা এটাকে যেমন পনিরকে কটেজ চিজ বলা হয়, এই চিজ হ্যান চিজ, তেমনি ছানাও এক ধরনের চিজ। বা এই যে চিজকে মিষ্টিতে ব্যবহার করা, সেটা একটা রসগোল্লা তৈরি করলাম, লেডিকেনি তৈরি করলাম, পান্তুয়া তৈরি করলাম, সেটা অবশ্যই বাঙালিদের কারুকার্য, ঠিক আছে। কিন্তু এর ব্যবহারটা শিখলাম কোত্থেকে? এর ব্যবহারটা ইউরোপীয়রা আমাদেরকে শিখিয়ে গেছে, ঠিক আছে। তারা হয়তো বিভিন্ন অন্যরকম ভাবে খেয়েছে, আমরা সেটাকে অন্যভাবে ইউজ করেছি। তো এই ধরনের রীতিরেওয়াজ আমাদের খাদ্যের মধ্যেও চলে এসছে, আমাদের ফ্যাশনের মধ্যেও চলে এসছে। আমরা যে বিভিন্ন ড্রেস পরি, এই যে ধর আমরা আমরা বাটিক প্রিন্টের পাঞ্জাবি পরতে তো আমরা খুব ভালোবাসি, অনেকেই আমরা ভালোবাসি, সবাই না হলেও বাটিক প্রিন্টের পাঞ্জাবি, বাটিক প্রিন্টের শার্ট, বাটিক প্রিন্টের কুর্তি, বাটিক প্রিন্টের সালোয়ার কামিজ, বাটিক প্রিন্টের শাড়ি বা অন্যান্য অনেক রকমের বাটিক প্রিন্টের বিছানার চাদর বা বাটিক প্রিন্ট। এই যে বাটিক প্রিন্ট নিয়ে আমরা আমাদের ভীষণ অনেকেরই খুব ভালো লাগে বাটিক প্রিন্টটা, আমাদের অনেকের জীবনের সাথে ছোটবেলা থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ঠিক আছে। কোনো ওকেশনে আমরা স্পেসিফিক্যালি বাটিক প্রিন্টের কোনো জামা কাপড় আমরা পরে যাব, ঠিক আছে। এই বাটিক প্রিন্টটাও তো ভারতবর্ষের নয়, বাটিক প্রিন্টটা হচ্ছে পূর্ব এশিয়া, মূলত মূলত ইন্দোনেশিয়া থেকে, মানে ইন্দোনেশিয়ার মূলত হচ্ছে মানে একদম ইন্দোনেশিয়ার রুটেড কালচারাল প্র্যাকটিস, মানে এক ধরনের আর্ট প্র্যাকটিস, ফ্যাশন আর্ট প্র্যাকটিস হচ্ছে বাটিক প্রিন্ট। সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে এবং মূলত ডাচ কলোনাইজার্সদের জন্য, কারণ আমরা যারা একটু ইতিহাস নিয়ে চর্চা করে থাকি, বিশেষ করে ঔপনিবেশিকরণের ইতিহাস নিয়ে যারা আমরা চর্চা করে থাকি, কলোনাইজেশনের ইতিহাস নিয়ে যারা চর্চা করে থাকি, তারা জানবো যে সাউথ ইস্ট এশিয়া মূলত একটি ডাচ কলোনি ছিল এবং একটা শর্ট ফেজে আমাদের বেঙ্গলেও ডাচরা জুট ট্রেড একসময় করে গেছে, কেরালাতে একসময় ডাচরা থেকে গেছে, এখনো যদি কোচিন যাওয়া যায়, কোচিনের মতো একটি জায়গায় যাওয়া যায়, সেখানে কিন্তু আমরা এখনো ডাচদের গির্জা, তারপরে ডাচদের কবরস্থান, সেগুলো আমরা কিন্তু, এবং ওদের আর্কিটেকচারের মধ্যেও কিন্তু অনেক মানে ডাচ ইনফ্লুয়েন্স আছে এখনো, যেগুলো পুরোনো কার দিনের সব বিল্ডিং যেগুলো আছে, হয়তো কেউ ব্যবহার করছে, হয়তো অনেকগুলোই ভেঙে পড়ে আছে, অনেকগুলো খুব ওয়েল মেইনটেইনডও বটে। তো এই যে যখন আমরা এই বাটিক প্রিন্টের বিষয়টা দেখছি, আমরা তো বাটিক প্রিন্টকে ভারতীয় বলতে পারি না, মানে আমি ছোটবেলা থেকে বাটিক প্রিন্ট পড়েছি, মানে এটা একটা বাঙালি হতে পারে, মানে এটা বাঙালি ফ্যাশন কালচার হতে পারে না, তাই না? যদি আমরা ইতিহাসটাকে ভালো করে ঘেটে ঘুটে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাটিক প্রিন্ট কিন্তু পূর্ব এশিয়ার, স্পেসিফিক্যালি ইন্দোনেশিয়া থেকে এসছে এবং ডাচদের জন্য, ডাচদের দয়ায় সেই কালচারের সাথে আমরা
একটা একটা আন্ডারস্ট্যান্ডিং বা সেই কালচারের বিষয়ে আমরা জানতে পেরেছি, সেই আহ, সংস্কৃতির বিষয়ে আমরা একটা জ্ঞান অর্জন করেছি, এবং আস্তে আস্তে সেটা যখন আমরা বাঙালিরা বাটিক প্রিন্ট ইউজ করা শুরু করেছি, তখন দেখেছি সেটা আমরা নিজেদের লোকাল যে ফ্যাশন কালচার বা লোকাল যে ভিভিং কালচার সেগুলোর সাথে মিলিয়ে মিশিয়ে আমরা সেটা ব্যবহার করি, ওটা আমাদের মতো করে করিয়ে নিয়েছি। ঠিক আছে, বা ধরো আরেকটা যেটা সহজ উদাহরণ দেওয়া যেতে পারে, আমি খাবার এবং ফ্যাশন নিয়ে খুব উদাহরণ দিতে পছন্দ করি, কারণ আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে খুব কাজ করি, বিশেষ করে খাবার, ফ্যাশন নিয়ে যে বিরাট কাজ করি তা নয়, একটা ইন্টারেস্ট আছে, কিন্তু খাবার নিয়ে আমি খুব কাজ করি। তো খাবারের হয়তো অনেক উদাহরণ পাবে। এই যে যেটাকে আমরা ইন্ডিয়ান চাইনিজ বলি, বা ইন্ডিয়ান চাইনিজটা একটা কত খুব অ্যাবস্ট্রাক্ট টার্ম হয়ে গেল, বাঙালি চাইনিজ, বা যেই চাইনিজের সাথে বা চাইনিজ খাবারের সাথে আমরা পরিচিত। যদি কারোর কেউ চায়না গিয়ে থাকে, বা কারোর বাড়িতে হয়তো কেউ আত্মীয় স্বজন চায়না গিয়ে থাকে, তারা নিশ্চয়ই জানবে যে আমরা যেটাকে চাইনিজ বলি এবং চায়নার যেই চাইনিজ ট্রেডিশনাল খাবার, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিছুটা হয়তো, কিছুটা, পুরোটা নয়, কিছুটা কলকাতার চায়না টাউনে অনেক ছোট ছোট, তোমরা যারা ঘুরতে গেছো কলকাতার চায়না টাউনে, বড় বড় রেস্টুরেন্ট নয়, কমার্শিয়াল রেস্টুরেন্ট নয়, ছোট ছোট দেখবে চায়না টাউনে ঘুরতে ঘুরতে যে এরকম দুতলা বাড়ি, বাড়ির উপরে তারা থাকে অনেক পুরনো চাইনিজ বাসিন্দারা, এবং তারা নিজেদের গ্রাউন্ড ফ্লোরের ঘরটা একটা ছোটখাটো রেস্টুরেন্ট খুলেছে বা স্ন্যাক হাউস খুলেছে। তাদের চাইনিজটা অনেক সময় ইজ ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল চাইনিজ। তোমরা গিয়ে টেস্টে বুঝতে পারবে যে টেস্ট ব্ল্যান্ড, ওই কথায় কথায় এতগুলো এত এত চিলি সস আর টমেটো সস ঢেলে দেয়নি। ঠিক আছে, তখন বুঝতে পারবে যে, তখন হয়তো মনে হতে পারে প্রথম প্রথম এই বিষয়ে একটা আইডিয়া না থাকলে যে আচ্ছা এ কি, এটা তো চাইনিজ আমি আশা করিনি, কিন্তু এটা হচ্ছে ভারতীয় চাইনিজ। এবার ভারতীয় চাইনিজ বা বাঙালি চাইনিজ কনসেপ্টটা এলো কি করে? ঠিক আছে, তার মধ্যে কিন্তু এটা কিন্তু জাস্ট একটা ক্যাজুয়াল অ্যাসপেক্ট না, বা হঠাৎ করে হয়ে গেছে, বা আমরা অনেক সময় দায় ছাড়া ভাবে বলে দিই আর সময়ের সাথে হয়ে গেছে। না, এটা কিন্তু সবকিছু সময়ের সাথে হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে এর পিছনে ইতিহাস আছে। A history of exchanges, a history of cultural assimilations, a history of cultural appropriations, যেখানে অনেক সময় নিজেদের ইচ্ছায় একে অপরের সাথে আমরা কালচারটাকে ভাগ করেছি, অনেক সময় আমাদের উপরে ইম্পোজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, না এটাই ফলো করতে হবে, নইলে আমাদেরকে শাস্তি পেতে হবে, সেই ভয়ে আমরা সেই কালচারটাকে নিয়েছি। কিন্তু কোথাও গিয়ে আমাদের এটাও মনে হয় যে আমাদের কালচারটাকে সম্পূর্ণভাবে তো আমরা ছাড়বো না, তো সেটাকেও না কিছু করে একটা আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। সেই চেষ্টা, সংমিশ্রণ, এই যে একটা একটা বেশ কনফিউজড একটা ব্যাপার তৈরি হয়েছে, সেটা হচ্ছে ক্রিওল। ঠিক আছে, মানে খুব সহজ ভাষায় বলতে গেলে ক্রিওলের অনেকগুলো পার্সপেক্টিভ আছে, মানে সে বলতে গেলে এখন সে আর লেকচার শেষ হবে না, কিন্তু তোমাদের কাছে যেটা করলাম জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিলাম যে এই যেহেতু ক্রিওল সংস্কৃতি, মানে ক্রিওল সংস্কৃতি কি, বা যারা ক্রিওল ভাষা নিয়ে পরিচিত তারা বলবে আচ্ছা ভাষা নিয়ে তো আমি জানি, কিন্তু এই সংস্কৃতিটা আবার কোত্থেকে এলো। তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার দ্বিতীয় গল্পটা আছে সিদ্ধি সম্প্রদায়। আচ্ছা, ক্রিওলটা তো মোটামুটি একটা বোঝা গেল বলে আমি আশা করি, এবং পরবর্তীকালে তোমাদের যদি প্রশ্ন থাকে কিছু, নির্দ্বিধায় করো, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে খুব একদম মানে ফ্রিলি শেয়ার করো। এবং এটা আমি আমার ইউজুয়ালি আমি যখন বক্তৃতা দিয়ে আমি শুরুতেই বলে দিই, আমি মানে ক্ষমা প্রার্থী, আমি শুরুতে বলতে ভুলে গেছি আজকে, যে আমি যখন কিছু শেয়ার করি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি একজন অধ্যাপক এবং আমি মানে বলবো এবং তোমরা শুধু বসে বসে শুনবে। তোমাদের যদি মনে হয় যে কিছুর সাথে তোমরা সহমত নাও, সেটাও কিন্তু খুব মন প্রাণ খুলে শেয়ার করতে পারো, কারণ এই মতের অমিলটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। মতের অমিল না থাকলে নতুন ভাবনা চিন্তা কিন্তু সামনে আসে না। তো আই অলওয়েজ ওয়েলকাম ডিসএগ্রিমেন্টস। ঠিক আছে, তো ফিল ফ্রি টু পুট আউট হোয়াট এভার ইউ ফিল লাইক। ঠিক আছে, নির্দ্বিধায়। আচ্ছা, সিদ্ধি সম্প্রদায়, আচ্ছা সিদ্ধি বলা যাক, এই সিদ্ধি শব্দটি
একটি আফ্রো ভারতীয় ডায়াসপোরা কমিউনিটি, ডায়াসপোরা শব্দের সাথে বোধহয় বা কনসেপ্টের সাথে তোমরা হয়তো একটু পরিচিত থাকবে বা অনেকটাই পরিচিত থাকবে, তাও একবার বলিনি সবার জন্য, যে ডায়াসপোরা হচ্ছে যারা তাদের হয়তো তাদের অরিজিন একটি দেশে থাকে, তারা সেই দেশে জন্মেছে, বড় হয়েছে। এবার সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা যুদ্ধের কারণে হতে পারে, সেটা পার্টিশনের কারণে হতে পারে, আবার সেটা তার নিজের ইচ্ছায় কর্মের ক্ষেত্রের মানে জয়েন করার জন্য হতে পারে, বা কর্মক্ষেত্র পরিবর্তনের জন্য হতে পারে। সে অন্য দেশে গিয়ে সে সেটেল করে যায় এবং ইভেনচুয়ালি সময়ের সাথে সে দেশের বাসিন্দা হয়ে ওঠে, ঠিক আছে। কিন্তু তার হয়তো কোথাও তার রুট, মানে ধরো এই যে আফ্রো ভারতীয় আমি জানি না এটা তোমরা কতজন জানো, আমাদের ভারতবর্ষে কিন্তু একটি আফ্রো ভারতীয় কমিউনিটি আছে। হ্যাঁ, এরা আফ্রো ভারতীয় সম্প্রদায়, এদেরকে সিদ্দি বলা হয়। হ্যাঁ, সিদ্দি প্রজাতি বলা হয়। এরা প্রথমে 13th সেঞ্চুরিতে প্রথম তারা ভারতবর্ষে পা দেয়, যখন ইসলামিক ইনভেশন ভারতবর্ষে শুরু হয়। হ্যাঁ, তারা মধ্য এশিয়া দিয়ে ঢুকে, গুজরাট দিয়ে ঢুকে, তারা ধীরে 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 ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যায় সময়ের সাথে। এই হিস্ট্রি তো আমরা মোটামুটি জানি। তো ওই সময় তারা তাদের সাথে অনেক স্লেভসদের নিয়ে আসে, এবং তার মধ্যে অনেক পূর্ব আফ্রিকার স্লেভ ছিল, অনেক পূর্ব আফ্রিকার অনেকে ওদের সাথে নিয়ে আসে, ঠিক আছে। এবং পরবর্তীকালে যা হয় আর কি, 13th সেঞ্চুরিতে তারা যখন ভারতবর্ষে আসে, পূর্ব আফ্রিকার লোকেদের মধ্যে দুটো ভীষণ পজিটিভ এলিমেন্ট ছিল, মানে অনেক কিছু ছিল, তার মধ্যে দুটো পার্সপেক্টিভ যেটা ইসলামিক ইনভেডার্সদের ভীষণভাবে মনে ধরেছিল। এক হচ্ছে ওরা ভীষণ সৎ ছিল। তো যার ফলে অবশ্যই আমরা তো সেই পুরনো রাজরাজাদের মানে কাহিনী তো আমরা পড়েছি, যে খুব বিশ্বাসযোগ্য মানুষকে একদম সে তার নিজের ধনরত্ন সম্পত্তি বা ধরো আর্মি পরিচালনা করার জন্য তারা লোক রাখতো, কিন্তু তাদেরকে ভীষণভাবে মানে বিশ্বাসযোগ্য হতে হবে, কারণ সেই সব জায়গায় বিশ্বাসঘাতকতার একটা বিরাট প্রচলন ছিল। এবং তার ইতিহাসও আমরা জানি যে কিভাবে বহু রাজাকে বিশ্বাসঘাতকতার সাথে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেক এরকম অনেক উদাহরণ আছে আমাদের ইতিহাসে। কিন্তু তাদেরকে খুব ভরসা করা হতো। এবং আরেকটি ছিল, তারা মানে শারীরিকভাবে ভীষণ সক্ষম ছিল। আমরা ইউজুয়ালি আফ্রিকানদের যদি আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা শারীরিক, বিশেষ করে আফ্রিকান পুরুষ মানুষদের স্পেসিফিক্যালি কথা বলছি, কারণ মোস্টলি না, এক্সক্লুসিভলি পুরুষ মানুষদেরই নিয়ে আসা হয়েছিল, কারণ এই প্রচলন তো আমাদের একটা সেই পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা বরাবর নিয়ে আমরা থাকি, যে পুরুষ মানুষ মানে সে খুব সক্ষম, সুঠাম দেহ, তার মানে সে খুব কঠিন কাজ করতে পারে, মহিলারা কঠিন কাজ করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে নিয়ে আসা হয়েছিল কারণ তাদেরকে স্লেভ করা হবে। যারা খুব সৎ তাদেরকে আর্মির চিফ বানানো হতো, বা রাজার যে ধন সম্পদের যে জায়গা ছিল তার গার্ড করা হতো, এবং অনেক রকমের তাদের কাজ দেওয়া হয়েছিল। এবার ইভেনচুয়ালি যেটা হয়, যে তারা এখানে চলে আসার ফলে তারা এই দেশেতেই রয়ে যায়। মানে ধরো আজকে ইসলামিক ইনভেশন, ধরো এক সময় গোটা ভারতবর্ষকে জুড়ে তৈরি হয়েছিল ইসলামিক সাম্রাজ্য, সেটা ধীরে ধীরে সরে গেল। 14th সেঞ্চুরিতে পর্তুগিজরা প্রথমবার এলো কলোনাইজার্স হিসেবে, ধীরে ধীরে সেইটা ডাচ, ফ্রেঞ্চ, তারপরে শুরু হলো ইংরেজ সাম্রাজ্য, অনেক কিছু এইসব হওয়ার পরে ওরা কিন্তু এই দেশেই রয়ে গেল। এবার যার ফলে কি হলো, ওরা যখন এই দেশে রয়ে গেল, আচ্ছা প্রথমে আরেকটা বিষয় বলা দরকার বিফোর আই গো ফার্দার, যে সিদ্ধি সম্প্রদায় শুধু গুজরাটে অবস্থিত নয়। আমি গুজরাটে অবস্থিত সিদ্ধি সম্প্রদায়ের সাথে কাজ করেছি, ওনাদের সাথে শিখেছি, ওনাদের নৃত্যকলা, তারপরে সঙ্গীত চর্চা নিয়ে আলোচনা করেছি, ওনাদের খাদ্যাভ্যাস নিয়ে আমি অনেক রকমের গবেষণা করেছি ওনাদের সাহায্যার্থে। অবশ্যই ওনাদের ছাড়া তো সম্ভব হতো না, ওনারাই আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমাকে অনেক কিছু জানতে সাহায্য করেছেন। হ্যাঁ,
আমার অনেক ভুল ত্রুটি তারা শুধরে দিয়েছেন ওনাদের বিষয়ে আলোচনা করার সময়। কিন্তু ওদের কিন্তু আমরা মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, কিছুটা কেরালাতে মানে মানে অনেক অনেক মানে নট ইন হিউজ নাম্বারস, মানে অনেক হয়তো নেই ওনারা, কিন্তু হায়দ্রাবাদ, গুজরাট এবং কর্ণাটকা, মানে কর্ণাটকাকে ভুলে গেছিলাম, সরি, কর্ণাটকা কিন্তু দে আর ইন হিউজ নাম্বারস। ঠিক আছে, ওদের কিন্তু অনেকে এখানে বসবাস করে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এক দুটো বন্ধু, আমার এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, একদিন আমাকে হঠাৎ বলছে, কারণ সে জানে আমি সিদ্ধি সম্প্রদায় নিয়ে কাজ করি, তাদের ক্লাস 7-এর দুটো কিন্তু সিদ্ধি সম্প্রদায়ের বাচ্চা পড়ে। ঠিক আছে, তো এখানে ওরা কিন্তু অনেকে আছেন, এবং যার ফলে ওনারা যে সেটেল করে গেছেন এই সব স্থানে, এবার স্বাভাবিকভাবে একদিকে তারা যেমন তাদের পূর্ব আফ্রিকার যে সাংস্কৃতিক যে অভ্যাস সেইগুলোকে যেমন তারা নিয়ে এসছে এবং তারা সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে, তেমনি কিন্তু তারা লোকাল কালচারস বা লোকাল ট্রেডিশনস গুলোকেও ধরে রাখার চেষ্টা করেছে। আচ্ছা, আরেকটা তাদের ধর্মের বিষয়টা একটু একটু ছোট করে আলোচনা করা প্রয়োজন, কারণ গুজরাটে যারা আছে, মানে গুজরাটে যেই সিদ্ধি সম্প্রদায় আমরা দেখতে পাই, তারা কিন্তু সবাই সুফি মুসলিমস, শুধু মুসলিমস নয়, সুফি মুসলিমস। অবশ্যই কারণটা তো ক্লিয়ার, যে তারা ইসলামিক ইনভেডার্সদের সাথে তারা এসেছিল এবং তারা ইভেন্চুয়ালি তাদেরকে মুসলিম হতে বাধ্য করা হয়। অন্যান্য জায়গায়, কারণ পর্তুগিজদের সাথেও একটা কিন্তু গ্রুপ 14th সেঞ্চুরিতে আসে এবং তারা মূলত মহারাষ্ট্র এবং কর্ণাটকায় সেটেল করে, যার ফলে কর্ণাটকায় সিদ্ধি সম্প্রদায় এবং মহারাষ্ট্রের সিদ্ধি সম্প্রদায়, এরা কিন্তু একটা বিরাট অঙ্কে তারা কিন্তু খ্রিস্টান। কিছু হিন্দু সিদ্ধি আছে, কিন্তু ম্যাক্সিমাম তারা খ্রিস্টান। তো এই ধর্ম বিভেদটা কেন, সেটা একবার জানা দরকার, এর পিছনে তো ইতিহাস আছে। তো যাই হোক, সেই সিদ্ধি সম্প্রদায় তারা যে সঙ্গীত চর্চা করে বা সবকিছু, সেখানে যেমন গুজরাটের নিজস্ব ফোক কালচার, লোক সংস্কৃতি যেগুলো, সেইগুলোর সাথে তারা সিদ্ধিদের নিজেদের যে পূর্ব আফ্রিকার অনেক লোক সংস্কৃতি, বিশেষ করে সুফি ইসলামিক কেন্দ্রিক যে লোক সংস্কৃতি, সেইগুলো কিন্তু তারা আস্তে আস্তে মিশিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি খুব ছোট ছোট উদাহরণ দিচ্ছি, এবং আমার কিছু, যেহেতু আমি মানে ডকুমেন্টেশনের কাজও করে থাকি, সেই সূত্রে তোমাদের সাথে আমি আমার ইউটিউব আর্কাইভটাও শেয়ার করছি। তোমরা আরামসে মানে নিজের ইচ্ছের মতো, যদি তোমাদের মনে হয়, ইচ্ছে হয়, তোমরা নিশ্চয়ই দেখতে পারো। আমি এইখানেই পেস্ট করে দিচ্ছি এই আর্কাইভের লিঙ্কটা, তোমরা নিজেদের সময় মতো যদি তোমাদের মন হয় দেখো। আমি সিদ্ধিদের নিয়ে তাদের গান, তাদের নাচ, তাদের ইতিহাস নিয়ে যেটুকুনি ছোট ছোট কাজ করা যায়, সেগুলো আমি তাদের সাহায্যে আমি করেছি। তো তোমরা যদি দেখো, তাদের ডান্স যদি দেখো, হ্যাঁ, এক তো দেখবে কিভাবে মিশ্রণটা, আমি খুব মানে স্পেসিফিক উদাহরণ দিয়ে দিচ্ছি, আমাদের তো হাতে সময় কম, তো শুধু স্পেসিফিক কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরো, আমরা তো অনেক রকমের বাদ্যযন্ত্র বাজাই, হ্যাঁ, মানে ঢোল বাজাই, তারপরে তবলা আছে, হ্যাঁ, এইগুলোকে ইংরেজিতে বলে দেখবে হ্যান্ড ড্রামস। ঠিক আছে, মানে একটা কমন কনোটেশন, মানে যদি তুমি ইংরেজিতে কাউকে বলো দ্যাট আই প্লে ড্রামস, সে তোমাকে বাই ডিফল্ট ভাববে ইউ প্লে ওয়েস্টার্ন ড্রামস। তখন ক্ল্যারিফাই করে বলতে হয় যে না, আমি হ্যান্ড ড্রামস বাজাই, মানে যেই ড্রামস গুলো হাত দিয়ে বাজাই। তেমনি আফ্রিকানদেরও মানে ইন জেনারেল আফ্রিকার অনেক রকমের এরকম ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সিদ্ধিদেরও না এরকম কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে। যেমন ধরো, একটা আছে মুগুরমান, দেখবে আমার ইউটিউব চ্যানেলে একটা উদাহরণ আছে, একটা ছোট্ট ভিডিও আছে মুগুরমানের। সেরকম বড় হিউজ ড্রাম, দাঁড়িয়ে বাজাতে হয়, বসে বাজাতে পারবে না, এবং সেই জেম্বের মতো করে এরকম দু হাত দিয়ে রিদমিক্যালি সেটাকে বাজায় মুগুরমান। দেখবে সেই মুগুরমান কিন্তু পূর্ব আফ্রিকার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আরেকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেটা প্র্যাকটিক্যালি বিলুপ্ত হয়ে গেছে, কারণ এখন সিদ্ধি সম্প্রদায় বেশিরভাগ মানুষ সেটা বাজাতে জানেন না, সেটাকে বলে মালুঙ্গা। মালুঙ্গা হচ্ছে আমাদের একতারা যেরকম হয়, একখানা স্ট্রিং, ঠিক আছে, মালুঙ্গার ঠিক ওরকম দেখতে, এবং ওরা সেই এরকম যেরকম একতারা তার টেনে টেনে বাজায়, সেরকম মালুঙ্গা তারা বাজায়। মালুঙ্গা বাজানোর রীতি রিয়াজ তো চলেই গেছে, দুঃখের বিষয় মালুঙ্গা বানানোটাও কিন্তু একটা আর্ট।
এবং সেটা কিন্তু সবাই জানে না। মালুঙ্গা বানানোটাও একটা স্ট্রাকচার, একটা আর্ট, এক ধরনের প্রসেস, সেটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, তেমনি কিন্তু এখন তোমরা যদি ধরো কোনোদিন গুজরাটে গেলে, আমেদাবাদ গেলে, ভাবনগর, জামনগর বা গির গির মানে জঙ্গলের দিকে যদি যাও, ওখানে কিন্তু সিদ্ধি সম্প্রদায় অনেকে আছেন। ওখানে সিদ্ধি সম্প্রদায়, ওদের যদি দারগাগুলোতে যাও, মানে ধরো ওদের যে ইসলামিক, সুফি ইসলামিক যারা সেইন্টস আছেন, ওদের দারগাতে গেলে দেখবে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো, যদিও সেগুলো বাজানো নাই হয়ে থাকতে পারে, কিন্তু সেগুলো ঝোলানো আছে, তো সেগুলো তোমরা দেখতে পাবে। তারপরে বলি, ওরা যখন নাচে, মানে আমার একটা নাচের ছোট্ট ভিডিও আছে, ওটা কিন্তু একটি একটি সিদ্দিদের দারগাতেই সেই নাচটা হচ্ছে। সেটা আমি যদ্দূর মনে পড়ে 2022 সালে, আমি ইফ আই এম নট রং 2022 সালে আমি রেকর্ড করেছিলাম। কারণ এদেরকে নিয়ে আমি যখন পোস্ট ডক্টরেট করতে যাই দক্ষিণ আফ্রিকাতে, এদের এদের রীতি রিয়াজ আমার একটা মানে লেখাপড়ার গবেষণার একটা অংশ ছিল, যার ফলে আমি ফিল্ড ওয়ার্কে এসেছিলাম তখন। তো 2022 সালে যখন যাই, দেখবে একটা একটা মিউজিক্যাল ভিডিও আছে, সেখানে ওরা খুব ধীরে ধীরে নৃত্য পরিবেশন করছে, মানে বসে বসে একজন বাজাচ্ছে এবং ধীরে ধীরে নাচছে। তুমি যে ডান্স স্টেপস গুলো দেখো, খুব ইন্টারেস্টিং। ডান্স স্টেপস গুলো ইন্টারেস্টিং কেন আমি বলি, আমি জানি না তোমরা আফ্রিকান ডান্স ইন জেনারেল, আফ্রিকান ট্রাইবাল ডান্স ইন জেনারেল, তার সাথে তোমরা কতটা পরিচিত। দেখবে ওরা যখন নাচ করে, ওরা যে কোনো ধরনের নৃত্য পরিবেশনা করে, ওদের না প্রকৃতির সাথে গাছপালা, জন্তু জানোয়ার, নদী, আকাশ এবং বিভিন্ন প্রাকৃতিক জীবজন্তুর সাথে ওদের একটা বরাবরের কিন্তু একটা খুব স্ট্রং ডিপ কানেকশন। মানে সেটা শুধু আফ্রিকার ট্রাইবাল কমিউনিটিস না, আমাদের ভারতবর্ষের আমরা যে কোনো ট্রাইবাল কমিউনিটির উদাহরণ নিই, ওদের প্রকৃতির সাথে একটা খুব ডিপ কানেকশন থাকে। আমরা যেমন সাধারণ মেইন স্ট্রিমের মানুষ আমরা প্রকৃতিকে কিভাবে দেখি, আমরা একটা ইউটিলিটি হিসেবে দেখি, যে ঠিক আছে গাছ কেটে বাড়ি বানাবো, ঠিক আছে জঙ্গল পরিষ্কার করে আমরা সেখানে একটা হাউসিং কমপ্লেক্স তৈরি করব, তার মধ্যে একটা বাগান বানাবো। আমরা সবসময় সেটা একটা প্রফিট হিসেবে বা প্রফিট মেকিং এন্টিটি হিসেবে দেখে এসেছি প্রকৃতিকে। কিন্তু ওরা কিন্তু বরাবর তারা মনে করেছে যে প্রকৃতি আমাদের পরিবারের অংশ। আমার যেমন মা আছে, বাবা আছে, মাসি আছে, পিসি আছে, তেমনি আমার গাছও আছে, পাখি আছে, বাঘও আছে, ভালুকও আছে। তারা আমার পরিবারের অংশ, তারা আলাদা কেউ নয়। ঠিক আছে, তো এই ভাবনা চিন্তাটা কিন্তু তাদের মানে তাদের কালচারাল প্র্যাকটিসের মধ্যেও কিন্তু ভীষণ সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে। এবার তোমরা যখন আফ্রিকান ডান্স দেখবে, দেখবে ওরা না অনেক সময় কি করে, অনেক অনেক ট্রাইবাল কমিউনিটি আছে, তারা কিন্তু যখন প্রেজেন্ট করছে, তারা বিভিন্ন প্রাকৃতিক জীবজন্তুদের তারা ইমিটেট করে। উটের মতো বডিটাকে করছে, কখনো সিংহের মতো লাফাচ্ছে, কখনো পাখির ডাককে নকল করছে, কখনো গাছকে নকল করছে। মানে এবং এটা হচ্ছে ওদের একটা কালচারাল প্র্যাকটিস। কারণ তারা মনে করে যে আমরা যখন কোনো কিছু পরিবেশন করছি, আমরা একটা গান গাইছি, আমরা যখন নাচ করছি, সেটা শুধু আমরা মানুষের জন্য করছি না, আমরা তো অন্যান্য মানে শুধু মানব সভ্যতার বাইরে গিয়েও আমাদের অন্যান্য প্রাকৃতিক সভ্যতা তো আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তাই তাদেরকেও আমাদের সেই ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানানোটা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে, এই সেম কাজ কিন্তু সিদ্দিরাও করে থাকে। সিদ্দিদের, এবং এই সিদ্দি শুধু আমার চ্যানেল নয়, তোমরা এমনি যদি আমার চ্যানেলের বাইরে গিয়েও ইউটিউবে শুধু সার্চ করো, যে ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে লিখছি, যে ধরো সিদ্দি ডান্স, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম, তোমরা যদি মনে করো কিভাবে সার্চ করবো, এবার সার্চ করে দেখবে অনেক ওদের নৃত্য পরিবেশনার অনেক রেকর্ডিং আছে, অনেক কাজ আছে। তোমরা যদি নাচ মানে ডান্সের যে স্টাইল, সেটা যদি তোমরা দেখো, তুমি দেখবে আফ্রিকানদের সাথে ইন জেনারেল, বিশেষ করে পূর্ব আফ্রিকানদের সাথে কিন্তু হুবহু ভাবে মিলে যায়। এবার একটা কথা আমাদের এবার এইগুলো দেখার পরে কি আমাদের মনে প্রশ্নটা আসবে না, আচ্ছা এরা ভারতবর্ষে এত মানে এত শতক ধরে আছে,
দশক নয়, দিনও নয়, বছর নয়, এত শতক ধরে আসে, 500-600 বছর ধরে তারা, এবং তার ঊর্ধ্বে 500-600+ ইয়ার্স তারা ভারতবর্ষে অবস্থিত। অথচ তারা কিভাবে, কেন তাদের নৃত্য পরিবেশনা দেখে বা গান বাজনার আহ, ধরন দেখে বা যেইভাবে তারা বা কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে সেইগুলোকে দেখে কেন মনে হয় যে কোথাও এদের গিয়ে এদের আফ্রিকানদের সাথে কোথাও একটা যোগাযোগ আছে? এবং যখন এই প্রশ্নটা আসবে তখন কিন্তু আমরা এই ধরনের গবেষণায় নিজেদেরকে আহ, যুক্ত করব, এবং যার ফলে এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে জানতে পারি। এবং আমি যেটুকুনি এই মুহূর্তে শেয়ার করলাম সেটা একটা মানে কি বলবো, একটা আমি নিজে যে বিরাট গবেষণা করেছি তা নয়, আমার গবেষণা এখনো চলছে, আগামী দিনেও চলবে। এই বছরের গোড়াতেই ইনফ্যাক্ট আমি জুন মাসেই আমি আবার গুজরাট গেছিলাম, তাদের কিছু তাদের সঙ্গীতের কিছু বিষয় আসা নিয়ে তাদের সাথে আলোচনা করতে আমি গেছিলাম। তো যার ফলে তখনও আরো অনেক নতুন ধরনের সঙ্গীত চর্চা বিষয় আসা কিন্তু সামনে এলো, যেগুলো আমি আগের বার 2022 সালে যখন যাই তখন কিন্তু আমি জানতে পারিনি। তো এইভাবে হয়তো আগামী দিনে আরো, এবং আমার মতো অনেকে আছেন যারা এইগুলো নিয়ে কাজকর্ম করছেন। আহ অনেক আগে একজন একজন মানে সিদ্ধি সম্প্রদায় নিয়ে স্পেসিফিক গান বাজনা নিয়ে কাজ করছেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীত বিদ্যালয়ের সাথে যুক্ত উনি, ওনার নাম হচ্ছে অ্যামি ক্যাটলিন জাইরাস ভয়। ওনার প্রয়াত স্বামী শ্রী নাজির ভাই জাইরাস ভয়ও কিন্তু ওনার সাথে একসাথে ওনারা রিসার্চ শুরু করেছিলেন, তারপরে উনি আনফর্চুনেটলি মারা যান। তো উনি, অ্যামি ক্যাটলি নিজেই এখন সেই রিসার্চটা কন্টিনিউ করছে। উনি কিন্তু ওই সঙ্গীত চর্চা, তাদের সঙ্গীতগুলো রেকর্ড করা, নিজেদের ইউনিভার্সিটি আর্কাইভে গিয়ে সেই বিষয়বস্তুগুলোকে তুলে রাখা, এই কাজগুলো হচ্ছে। হ্যাঁ, অনেকেই কিন্তু এই কাজ করছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষজন করছেন। আগামী দিনে আশা করি আরো ভালো ভালো কাজ হয়তো ওনাদের সাথে গিয়ে, ওনাদের সাথে শিখে বসে জেনে শুনে আরো কাজ আসবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে আমি এবার আলোচনাটা এবার ধীরে ধীরে শেষ করবো, কারণ আমি চাই যে তোমরা প্রশ্ন করো, তোমরা নিজেদের পার্সপেক্টিভ গুলো শেয়ার করো, বা তোমাদের কাছে এরকম কোনো রিসার্চের গবেষণার বিষয়বস্তু যদি থাকে সেটাও ফ্রিলি শেয়ার করো। কিন্তু যেটা আমার সবসময় মনে হয়েছে যে এই কাজটা আমি অন্তত মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন একটা একটা অদ্ভুত অস্বাস্থ্যকর ইন্টেলেকচুয়ালিটির একটা একটা মানে কালচার তৈরি হচ্ছে। অস্বাস্থ্যকর ইন্টেলেকচুয়ালিটি আমি এই জন্য বলছি অস্বাস্থ্যকর, কেননা দেখবে আমরা না সবাই ভীষণ ভাবে নিজেদের ভাবনা চিন্তার গণ্ডিটাকে ধীরে ধীরে ভীষণভাবে ছোট করে দিচ্ছি। আমাদের যে ভাবনা চিন্তার পরিধি বা ভাবনা চিন্তার বিষয় আশাকে ভীষণভাবে ছোট করে ফেলছি। আমরা মনে করছি সেই কুয়োর ব্যাঙের মতো যে আমি যেটা জানি বা আমি যেটা ঠিক মনে করি বা আমি যেটা বলবো একমাত্র সেটাই ঠিক, অন্যান্য বিষয়বস্তু ভাবনা চিন্তাগুলো কিন্তু ঠিক নয় বা সেইগুলো ভ্যালিড নয়। এই যে একটা ক্যান্সেল কালচার, এটা ইংরেজিতে সাধারণত ভাবে বলা হয় যে ক্যান্সেল কালচার, যে আমি ঠিক করছি বা আমার সাথে যাদের কথার ভাবনা চিন্তার মিল হচ্ছে একমাত্র আমরাই ঠিক, অন্যান্যরা ভুল। এখান থেকে না বেরিয়ে আসতে হবে, এবং তার রাস্তাটা অবশ্যই অত্যন্ত কঠিন, এবং সেটা আমরা বিভিন্নভাবে করছি। সেটা ধর্মভিত্তিক বলি, রাজনীতি ভিত্তিক বলি, সংস্কৃতি ভিত্তিক বলি, আমরা জিওগ্রাফি সেন্টারও বলতে পারি, বিভিন্ন ভাবে এইভাবে আমরা নিজেদেরকে খুব লিমিটেড করে ফেলছি। এবং সেখানে এই এই ক্রিওল সংস্কৃতি কিন্তু আমাদেরকে এই মিথ্যে একটা পরিধি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে ভীষণভাবে সাহায্য করতে পারে। যখনই আমরা দেখি যে সিদ্ধি সম্প্রদায়, তারা সুফি ইসলামিক সম্প্রদায়, আবার তাদের রীতি রিয়াজের মধ্যে মানে লক্ষ্মীর পাঁচালিও আছে, আবার রীতি রিয়াজের মধ্যে তারা কিছু হিন্দু দেবদেবীদেরও পুজো করছে, তারা রীতি রিয়াজের মধ্যে কিছু
মানে হিন্দু দেবদেবীর কালচার গুলোকেও তারা তুলে ধরছে, আবার সুফি ইসলামিক কালচারকেও তুলে ধরছে, তারা ভারতীয় সুফি ইসলামকেও তুলে ধরছে, তারা পূর্ব আফ্রিকার সুফি ইসলামকেও তুলে ধরছে। তখন না এই যে একটা গুমট পরিস্থিতি, সেখানে একটু হলেও মানে মনে হয় যেন বাতাস খেলছে, না একটু হলেও আশা আছে। এই যে আমরা সবাই সবাইকে খুব সহজে আমরা নিজেদেরকে ডিভাইড করে দিচ্ছি, এই যে আমরা ইংরেজদের ডিভাইড অ্যান্ড রুল যে কনসেপ্টটা, সেটাকে আমরা বারবার বারবার বর্তমান ভারতবর্ষে বসেও সেটাকে যে বারবার আমরা অ্যাপ্লাই করছি, সেখান থেকে আমরা অনেকেই আছে যারা ভীষণভাবে গুমোট ফিল করি দৈনন্দিন ভাবে। সেটা আমরা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে বসে ফিল করি, কোথাও আমরা পাড়ার চায়ের দোকানে বসেও ফিল করি, কোথাও হয়তো বাড়ির চার দেয়ালের মধ্যে বসেও ফিল করছি, আবার আমাদের কর্মক্ষেত্রেও ফিল করছি, পরিবারের মধ্যে বসেও ফিল করছি। এই যে ফিলিংটা আমরা তো বারবার চেষ্টা করছি, যারা মনে করি যে না এটা ঠিক নয়, এই ভিত্তিক বিষয় আশায় বা এই ভিত্তিক অ্যাপ্রোচটা ভীষণ প্রবলেমেটিক, সেখানে কিন্তু ক্রিওল একটা ক্রিওল অ্যাপ্রোচ, মানে একটা ক্রিওল সাংস্কৃতিক অ্যাপ্রোচ কিন্তু আমাদের 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 সামাজিক এবং সাংস্কৃতিক ভাবনা চিন্তাটায় কিন্তু অনেকভাবে পজিটিভলি অনেক রকমের পরিবর্তন আনতে পারে। যাই হোক, আমি এখন এখানে থামবো। অনেক কিছু বলার আছে, অনেক গল্প করার আছে, নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের সুযোগ হবে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অনেক গল্প হবে। এবার হ্যাঁ, আমি আমি প্রকাশকে বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে, কারোর কিছু শেয়ার করার থাকে, কারোর কিছু জানার থাকে, নির্দ্বিধায় যেন তারা প্রশ্ন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেটি হলো যে ধর্ম সম্পর্কে অনেকটা কথাই আপনি বললেন। তো মোটামুটি ওটা সম্পর্কে আমি জানতে পেরেছি। দ্বিতীয়ত হচ্ছে যে ওই রাজনীতি, মানে রাজনীতি নিয়ে তারা কি কোনো ভাবনা চিন্তা বা তাদের মধ্যে কোনো কিছু রয়েছে, এটা যদি একটু আর কি বলতেন। হ্যাঁ হ্যাঁ, দেখো, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো। ইনফ্যাক্ট আমি বলি, রাজনীতির যেটা মানে আমরা তো মানে এটা বলতে দ্বিধা নেই, এবং এটা আমাদের সবারই জানা যে বর্তমান, এবং এটা বরাবরই ছিল, এখন হয়তো কিছুটা আরো বেড়েছে, এটা বরাবরই ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বরাবরই আমাদের ভারতবর্ষে হয়ে এসছে। হ্যাঁ, সেটা একদম শুরু থেকে, মানে সেটা আমরা ইংরেজদের সময়ও দেখতে পেয়েছি, ইংরেজদের পূর্বেও আমরা দেখতে পেয়েছি, এবং ইংরেজরা চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই। এবার ধর্মভিত্তিক রাজনীতি বর্তমানকালে মানে মানব সমাজকে তো একটা অদ্ভুত একটা সমস্যার দিকে ঠেলে দিয়েছে এবং আরো ঠেলে দিচ্ছে। সেই সমস্যাটা কিন্তু সিদ্ধি সম্প্রদায়েরও সেটা তারা ফেস করে, কিন্তু তার মধ্যেও যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, জামনগরের ওরা কি করেছে যাতে ওদের নিজেদের কালচার ট্রেডিশনস এইগুলোকে বা এইগুলোকে তুলে ধরা যেতে পারে বা এই পার্সপেক্টিভ গুলোকে নিয়ে আলোচনা করা যেতে পারে, ওরা নিজেদের না বিভিন্ন কালচারাল কমিউনিটি বানিয়েছে, যেগুলোকে ওরা জামাত বলে। ঠিক আছে, ওদের অনেকগুলো সিদ্ধি জামাত আছে। তো ভাবনগরে দু তিনটে সিদ্ধি জামাত আছে, আহমেদাবাদে দু তিনটে সিদ্ধি জামাত আছে, আবার ধরে নেওয়া যাক আরো অন্যান্য জায়গায়, মানে বেরি বলে একটা জায়গা আছে জামনগরের একটু কাছাকাছি, সেখানে জামাত আছে। এরকম এই কমিউনিটি গুলো কি করে, অ্যাপার্ট ফ্রম মানে তারা যখন তারা নিজেদের নেক্সট জেনারেশনকেও তারা অ্যালার্ট করছে যে দেখো, তোমাদেরও আমাদের কালচার বা আমাদের ট্রেডিশন গুলোকে প্রিজার্ভ করা কেন দরকার। প্লাস ওরা কি করছে, ওরা কিন্তু অনেক রকমের কমিউনিটি ওয়ার্ক করে। ঠিক আছে, অনেক রকমের কমিউনিটি ওয়ার্ক করে। তোমরা হয়তো শুনে থাকবে, গত বছর একজন গির গির রিজিয়ন থেকে একজন বয়স্ক সিদ্ধি ভদ্রমহিলা, উনি একজন সমাজসেবক হিসেবে নিজেকে মানে নিজের পরিচিতি তুলে ধরেন। ওনাকে কিন্তু ভারতবর্ষ ব্যাপী একটি সম্মান দেওয়া হয়, হ্যাঁ, ভারতবর্ষ সরকার থেকে। এবং যদিও সেটার বিষয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকে বলেন যে এটার একটা পলিটিক্যাল একটা অ্যাসপেক্ট আছে, সিদ্ধিদের মধ্যে আরো অনেকে অনেক ভালো কাজ করেন, তারা সেইভাবে পরিচিতি পায় না, ইত্যাদি ইত্যাদি। সেটা একটা হয়তো অন্য
আলোচনার বিষয়। কিন্তু হ্যাঁ, মূলত যেটা তোমার প্রশ্ন যে তারা রাজনীতিতে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে কিনা, এই মুহূর্তে করছে না, বা এই নয় যে তারা করতে চায় না, তারা অবশ্যই করতে চায় কিন্তু করতে পারছে না। কিন্তু তারা চেষ্টাটা কিন্তু সম্পূর্ণভাবে করছে যে তারা যাতে নিজেদের মানে অন্তত তাদেরও যাতে একটা রাজনীতিতে তাদের একটা ভয়েস থাকে। দে শুড অলসো হ্যাভ আ কালচারাল ভয়েস ইন দ্য পাবলিক স্পেস, দে শুড অলসো হ্যাভ আ পলিটিক্যাল ভয়েস ইন দ্য পাবলিক স্পেস। এবং সেটা কিন্তু তারা ভীষণভাবে চেষ্টা করছে, এবং আশা রাখা যেতেই পারে খুব খুব শিগগিরই, না হলে আগামী 5-6 বছর মধ্যে আমরা দেখতে পারি, হয়তো দেখতে পাবো অ্যাটলিস্ট গুজরাট কনস্টিটিউন্সির মধ্যে যে সিদ্ধি সম্প্রদায় থেকে মানে একদম মানে ভীষণ স্ট্রং রাজনৈতিক ভয়েস উঠে আসছে। আচ্ছা। আচ্ছা, বলছিলাম যে আম, এই যে ক্রিওল সংস্কৃতি যেটা বলেছেন, ক্রিওল সংস্কৃতির মধ্যে মানে শুধু কি মাত্র সিদ্ধি সম্প্রদায় যুক্ত, নাকি আরো অন্যান্য সম্প্রদায়ও যুক্ত আছে আর কি? এটা যদি একটু আর কি ক্লিয়ার করতেন। হ্যাঁ, এটা এটা একটা আর একটা দুর্ধর্ষ প্রশ্ন। আমি একটা ছোট্ট একটা কালচারাল প্র্যাকটিসের উদাহরণ দিই। আহ, আমরা তো উর্স উর্স এই জানি, যেখানে উর্স হচ্ছে সুফি ইসলামিক যারা প্র্যাকটিস করে, সুফি ইসলাম যারা প্র্যাকটিস করে বিশেষত ভাবে, তাদের মধ্যে ভীষণভাবে প্রচলিত যে তাদের যে অ্যানসেস্টার হয়, স্পিরিচুয়াল অ্যানসেস্টার হয়, ওনাদের ডেথ অ্যানিভার্সারি সিদ্ধিরা ইউজুয়ালি সেলিব্রেট করে থাকে। উর্সের সময় ওদের, আমাদের যেমন দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, ওদের ওদের 7 দিন ব্যাপী ওদের কিন্তু অনুষ্ঠান চলে, এবং তারা বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দারগাতে তারা অনুষ্ঠান করেন। সেখানে বিভিন্ন রকমের খাবার দাবার তৈরি হচ্ছে, যে আমরা যেমন ঠাকুরকে ভোগ দিই, ওরাও নিজেদের নিজেদের ঠাকুরকে ভোগ দেন। গান হচ্ছে, বাজনা হচ্ছে, সারা দিন সারা রাত হচ্ছে, ঠিক আছে। সেখানে কিন্তু একমাত্র এই নয় যে সিদ্ধি মুসলমানরা বা অন্যান্য সম্প্রদায়ের মুসলমানরা একমাত্র সেখানে পার্টিসিপেট করছে। মানে আমরা যেরকম মানত রাখি না, আমরা যেরকম মন্দিরে গিয়ে মানত রাখি, অনেক হিন্দুরা কিন্তু এই সিদ্ধিদের দারগায় মানত রাখে, এবং সেই মানত পূরণ হলে বা মানতের বাইরে গিয়েও তারা কিন্তু এই ধরনের স্পেসিফিক ফেস্টিভ্যালে তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। তো এই, এবং যেহেতু আমি যখন আলোচনা করছিলাম তখন এটা আমি বারবার বলছিলাম যে যে এই সিদ্ধি সম্প্রদায়ের যারা আছে তারা বেসিক্যালি যেটা হয় যে তারা মানে সিদ্ধি সম্প্রদায়ের মানুষজনের এবং ওদের ইতিহাসে, আমি তো বললাম যে ওদের ইতিহাসে অনেক, ওদের লোককথার মধ্যে অনেক রকমের গল্প আছে, যেখানে তারা কিন্তু লক্ষ্মী, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর তাদের তাদের কিন্তু তাদের লোককথার একটি বিশেষ অংশ। হ্যাঁ, এবং তাদের যে ফোক টেলস, ফোক লোরস গুলো আছে, আমরা যদি শুনি বসে বসে গল্পের মতো করে, আমরা কিন্তু দেখতে পাবো হিন্দু গডস অ্যান্ড গডেসেস হ্যাভ অলওয়েজ প্লেড আ ভেরি এসেনশিয়াল রোল ইন শেপিং দ্য সিদ্ধি কালচার্স অ্যান্ড ট্রেডিশনস। তো সেই জায়গাটা কিন্তু ন্যাচারালি ওরা কিন্তু এই ধরনের মানুষ বা এই ধরনের রীতি রেওয়াজের সাথে, বা তো হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বিভিন্ন অন্যান্য ধার্মিক সম্প্রদায়ের মানুষরা কিন্তু খুব অ্যাক্টিভলি ওদের এই ধরনের সেলিব্রেশনে তারা পার্টিসিপেট করে থাকে সাধারণত ভাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে সিদ্ধি সম্প্রদায়ের মহিলাদের মানে কি স্বাধীনতা কিরকম দেওয়া হয়? মানে বিভিন্ন ক্ষেত্রে পড়া শিক্ষা ক্ষেত্রে বলুন, বা বিভিন্ন কালচারাল কালচারাল ব্যাপারটা, এটা যদি একটু হ্যাঁ, বলতেন। হ্যাঁ, 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 সিদ্ধি সম্প্রদায়ের লেখাপড়ার ক্ষেত্রে সিদ্ধি সম্প্রদায় কিন্তু ইউজুয়ালি অত্যন্ত আউটগোয়িং একটি সম্প্রদায়। মানে তারা কিন্তু যথেষ্ট ওপেন মাইন্ডেড। হ্যাঁ, আমরা যদি তাদের রীতি রেওয়াজগুলো দেখি, যথেষ্ট ওপেন মাইন্ডেড, এবং এবং তাদের যে নাচ গান বা এই ধরনের হচ্ছে, সেখানে কিন্তু পুরুষ এবং মহিলারা একসাথে তারা কিন্তু সেখানে পার্টিসিপেট করে, ঠিক আছে। শিক্ষার ক্ষেত্রে
স্কুল মানে তারা যথেষ্ট শিক্ষিত হতে চায়, এবং আমরা আজকের দিনে দেখতে পাই যে সিদ্ধি সম্প্রদায়ের মহিলাদের মধ্যে দুটি প্রফেশন কিন্তু ভীষণভাবে প্রচলিত, সেটা গোটা ভারতবর্ষের ইন জেনারেল। একটি হচ্ছে অ্যাডভোকেট বা লয়ার, এবং আরেকটি হচ্ছে ব্যাংকে কাজ করা। মানে সিদ্ধি সম্প্রদায় থেকে রিসেন্টলি অনেক লিগ্যাল ফিল্ডে বহু মহিলারা উঠে এসছেন, এবং ব্যাংকিং সেক্টরেও বহু মহিলারা উঠে এসছেন। তাছাড়া তারা কেউ প্রফেশনালি গান বাজনা করছে, কেউ স্কুলে পড়া মানে শিক্ষকতার কাজ করছে, বা তারা নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বিজনেস খুলেছে, ইলেকট্রনিক্স এর বিজনেস, হ্যান্ডিক্রাফটের বিজনেস, কারণ তারা হাতের কাজ ভীষণ সুন্দর করতে পারে, সেগুলো তো আছেই। কিন্তু তাছাড়াও মেইনলি কিন্তু আমরা এই প্রফেশনগুলোকে আমরা দেখতে পাই, তারা কিন্তু যথেষ্টভাবে তাদেরকে এনকারেজ করা হয়, শিক্ষা দীক্ষার দিকে তাদেরকে ভীষণভাবে পুশ করা হয় কমিউনিটি থেকে। এই যে কিছুক্ষণ আগে আমি জামাতের বিষয়ে আশয় নিয়ে বলছিলাম যে কিভাবে জামাতরা তারা এই ধরনের কালচার বা প্রমোট করে, এখানে অনেক জামাত আছে সেগুলো সম্পূর্ণ মহিলারা চালান, সম্পূর্ণ সিদ্ধি মহিলারা চালান, এবং তারা কিন্তু তাদের কিন্তু মানে রোল ইন দ্য সোসাইটি ইজ নট ভেরি ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য সিদ্ধি মেলস ইন দ্য সোসাইটি। তো তারা যথেষ্ট মানে আউটগোয়িং একটি কমিউনিটি। আচ্ছা আচ্ছা, আমার আরেকটি শেষ প্রশ্ন, আহ, সেটা হচ্ছে যে ওদের মানে অর্থনৈতিক ব্যাপারে যদি একটু বলতেন, মানে তাদের আহ, উম, অর্থনৈতিক ইয়েটা কিরকম, এটা যদি একটু বলতেন। দেখো, অর্থনৈতিক না, এটা অবশ্য বুঝতে গেলে আমি যদি শুধু গুজরাটের সিটিদের কথা বলি, অর্থনৈতিক দিক দিয়ে তারা কিন্তু খুব একটা সচ্ছল নয়। আহ, কারণ তার একটা বড় কারণ হচ্ছে মানে বর্ণ বৈষম্য তো আজও ভারতবর্ষে ভীষণভাবে প্রচলিত। সেটা তারা সিদ্ধি হোক না হোক, ইন জেনারেল আমরা সেটা দেখতে পাই। সিদ্ধি কমিউনিটিতে কিন্তু দৈনন্দিন জীবনে অনেক রকমের হ্যারাসমেন্ট ফেস করতে হয়। মানে আমি যখন তাদের সাথে কথা বলি, তারা বলে এই ধরো ধরো ব্যাংকে গেছে, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট খুলবে। এবার অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে, তারা তো ভারতেরই নাগরিক, তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে মেয়েটির নাগরিকত্ব তাদের প্রুফ করার জন্য যা যা ডকুমেন্টস দরকার সবই আছে। পাঁচটা মানুষের মধ্যে তারাও কিন্তু সবকিছু নিয়ে তারা ব্যাংকে গেছে, কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু তাদেরকে জেনে বুঝে হ্যারেস করা হচ্ছে। তাদেরকে বলছে যে মানে তারা কিন্তু জানে, ব্যাংকের লোকেরাও জানে যে এরা সিদ্ধি সম্প্রদায়ের, এবং সিদ্ধি সম্প্রদায় আজকে দিনে যথেষ্ট মানে একজন মানে কি বলবো পরিচিত সম্প্রদায়। এই নয় আজ থেকে 20 বছর 25 বছর আগে হয়তো লোকে শুনলে বলতে এটা আবার কি বলছে। আজকে কিন্তু সিদ্ধি সম্প্রদায় সেটা তাদের গান বাজনার মাধ্যমেই হোক, শিক্ষার মাধ্যমেই হোক, এত রিসার্চ হচ্ছে তার মাধ্যমেই হোক, হোয়াট এভার ইজ দ্য রিজন, তারা কিন্তু যথেষ্ট পরিচিত একটি সম্প্রদায়। যার ফলে এটা মানে না বোঝার কোনো জায়গা নেই যে আচ্ছা সিদ্ধি সম্প্রদায় কি হয়। মানে সিদ্ধি সম্প্রদায় সবাই জানে আছে, তাও তাদেরকে ব্যাংকে গিয়ে হ্যারেস করা হচ্ছে যে আপনারা এসছেন, আপনাদের যে ডকুমেন্ট সেটা ফেক, আপনি তো আফ্রিকার মতো দেখতে। এবার তার মানে কি হচ্ছে, এবার তাদেরকে যেতে হচ্ছে পুলিশ স্টেশন। তারা যখন সেখানে হ্যারাসমেন্টের চার্জ রেজিস্টার করছে, পুলিশরা তাদের থেকে মোটা ঘুষ খাচ্ছে। এবার অনেকেই তাদের সে আর্থিক, এবং অনেকে দিতে চায় না, অবশ্যই সেটা নীতি বিরুদ্ধ কাজ। এবার অনেকে হয়তো মানে তারা ব্যাংক অ্যাকাউন্ট হয়তো তাদের ফোর্সড হয় যে তাদের ঠিক আছে ব্রাইব করতে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের সে আর্থিক সক্ষমতা নেই যারা ঘুষ দিয়ে পুলিশের থেকে ডকুমেন্টেশন নিয়ে তারপরে তারা ব্যাংকে যাবে। তো এইগুলো এইগুলো একটি উদাহরণ আমি জাস্ট শেয়ার করলাম, এরকম অনেক মানে উদাহরণ দেওয়া যেতে পারে যেটা দৈনন্দিন জীবনে তারা কিন্তু এখনো সাংঘাতিকভাবে রেসিজম ফেস করে। আরেকটা হচ্ছে তারা হচ্ছে usually according to the Indian constitution they are classified as scheduled tribes। হ্যাঁ, তাদেরকে কিন্তু এসটি সম্প্রদায়ের অংশে ধরা হয়, কিন্তু সেখানে অদ্ভুত এক রকমের সমস্যা তারা ফেস করে। আহমেদাবাদ বা জামনগর, এই দুটো জায়গার সিদ্ধি সম্প্রদায়রা কিন্তু এসটি নয়।
অন্যান্য কিছু জায়গা সেখানে সিদ্ধি সম্প্রদায়ের এসটি, তাদেরই পরিবারের লোকজন তারা অন্য জায়গায় অবস্থিত, তাদেরকে এসটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। আভ্যন্তরীণ রাজনৈতিক কারণে এই দিকের সিদ্ধি সম্প্রদায়, দু তিনটে জায়গার, আহমেদাবাদের সিদ্ধি সম্প্রদায়, কর্ণাটকারও কিছু সিদ্ধি সম্প্রদায়ের কিছু লোকেশন বাই সিদ্ধি সম্প্রদায় আছে যাদেরকে কিন্তু এসটি রেকগনিশন দেওয়া হয়নি, এবং তাদের মানে তারা বছরের পর বছর যারা চিৎকার করে প্রতিবাদ করে তাদের সেই রাইটস ক্লেম করে যাচ্ছে, কেউ অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের দেশে হয়ে থাকে, তাদেরকে কেউ পাত্তাও দিচ্ছে না। তো সেটাও একটা মহা সমস্যা। এরকম কিন্তু দৈনন্দিন জীবনে অনেক রকমের প্রতিকূলতার ওদের সম্মুখীন হতে হয়, এবং তার মধ্যেও কিন্তু তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রাস্তা তৈরি করে, সেটা গান বাজনার সূত্রে হোক, কাজকর্ম করে হোক, বা যেইভাবে হোক, তারা কিন্তু ভীষণ ভাবে নিজেদেরকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে, সেটা আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব সুন্দর একটি আলোচনা করলেন এবং অনেকগুলো প্রশ্ন আমি করলাম। আলোচনাটা সত্যিই খুবই ভালো হয়েছে। আশা করছি যারা আজকে দর্শক আছেন তাদেরও খুব ভালো হয়ে লেগেছে আজকের আলোচনা। স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। সকলেই ভালো থাকবেন। অসংখ্য শুভরাত্রি ধন্যবাদ স্যার। প্রকাশ, খুব ভালো থেকো এবং খুব ভালো লাগলো আলোচনা করে। শুভরাত্রি। শুভরাত্রি।